উপবিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ, বীর বিক্রম, উপস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আমার সহযোদ্ধা ভাইস চেয়ারম্যান সরাউদ্দিন, আমার রণাঙ্গনের সাথী ও বন্ধুরা, আজকে দুঃখ ভরা কান্ত মন নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। কেন হয়েছি? যে ইতিহাস, মিরপুরের ঐতিহাসিক ইতিহাস, এই সঠিক ইতিহাস আমরা এখনো সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি না। কারণ হঠাৎ 31শে জানুয়ারি মিরপুর মুক্ত হলো, কিন্তু এই যে দীর্ঘ এই মিরপুর এলাকায় যে সংগ্রাম, যে আন্দোলন, যে ত্যাগ, যে তিতিক্ষা, এই আমাদের ভাষার জন্য এখানে আন্দোলন করতে হয়েছে। যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে সেই দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন, এবং বেগম মোশাররফ সাহেব বলে গেছেন, আমরা যখন এই এলাকায় সংগ্রাম শুরু করি, এই ডাক্তার মোশাররফ হোসেন সাহেব, এই শাহালিবাগ, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আরেকজন ডাক্তার শেখ হায়দার আলীকে, আমি স্মরণ করি সেই নূর হোসেন ডেকোরেটরকে, যে 70 নির্বাচনে বিনা পয়সায় বিশাল আকারে এই প্যান্ডেল করে নৌকা বানিয়ে দিয়েছিলেন। তার ফলশ্রুতি তাকে টুকরা টুকরা করলো ছোট করে দিল। আমি স্মরণ করি পরিবারকে, পরিবারকে আমি স্মরণ করি, কে মেহরুল নেতাকে, তার পরিবারকে আমি স্মরণ করি, মঞ্জুকে, যাকে খাটিয়াতে টুকরা টুকরা করেছে। আজকে আমরা মুক্ত এই মিরপুরে বসবাস করছি। আপনি সেই 60 দশকের কথা চিন্তা করেন, এই যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে মিরপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল। এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা লেখাপড়ার সিনিয়রটি সব কিছু ভুলে গিয়ে নাম লেখাই গেলাম, যাতে একটা বাংলা স্কুল হয়। বিহারীরা বলেছে এটা মহাজীর এলাকা, এখানে বাংলা ভাষার চর্চা হবে না, বাংলা স্কুল হবে না, এখানে শীতলান্তি স্কুল আছে, এখানে বাঙালিরা গিয়ে লেখাপড়া করবে। কিন্তু আজকে ভাগ্যের নির্মল পরিহাস, মিরপুর আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই মিরপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, যেটা নাম পরিবর্তন করে বলা হয়েছে সরকারি বাংলা বিদ্যালয়। এখানে একটা বিশাল শহীদ মিনার তৈরি করা হয়েছিল। এই অর্থ যোগান দিয়েছিল এই আপনামের মামা, এমপি সাহেবের মামা, এই সাইদুল গাবতলী হাটের সাপ্তাহিক টাকা লুঙ্গি ভরে ভরে ঢেলে দিত। আজকে যে শহীদ মিনার নাই, আজকে শহীদ মিনার ঘুরিয়ে দিয়ে সেখানে বিপরীত বিচার হয়েছে। আজকে বন্ধুরা আমার, মিরপুরের এই 31শে জানুয়ারি ইতিহাসে আপনারা যারা সাংবাদিক যদি এখানে থেকে থাকেন, আপনাদেরকে তথ্য দিচ্ছি, এই হোল মিরপুর মোহাম্মদ করেছিল ইন্ডিয়ান আর্মির বিহার রেজিমেন্টের নিয়ন্ত্রণে। আমার এই এলাকায় 60 দশক থেকে বসবাস করি, এই কলোনির ভিতর পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করেছি। আপনারা এই মুক্তিযোদ্ধা সংসদ 1972 সনে এটা জন্ম দিয়েছিলেন 13ই ফেব্রুয়ারি 2 নম্বর সেক্টর কমান্ডার সেই কর্নেল এটিএম হায়দার বীরকে রাতের পর রাত আলাপ আলোচনার মাধ্যমে তার উপস্থিতিতে লেডিস ক্লাবে এই সংসদে জন্ম দিয়েছিলাম। আমি তার অন্যতম সিনিয়র প্রতিষ্ঠাতা সদস্য। আমার সাথে ছিল আজকে মোফাজ্জল হোসেন মায়া, আমার সাথে ছিল এমপি রাত্রেগি, আজকে অনেকে আছে কিন্তু সব হারিয়ে গেছে। কিন্তু এই যে ইন্ডিয়ান আর্মিকে ডিজাইন করে আছে, আমার গুলোতে সব ছেলেরা আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমাদের কাটিয়ে দেওয়া হলো যে এখানে আমরা ঢুকতে পারবো না। ইন্ডিয়ান আর্মিকে ডিজাইন করে তারপর আমরা মিরপুরের ভিতরে ঢুকলাম। ঢুকে 1 থেকে 12 নম্বর ঘোরার পর ঈদগার সামনে আমরা বসে পড়ে গেলাম। তখন হলো আমাদের সাথে লড়াই। কি লড়াই? 16 ডিসেম্বর শাহজাহান মাহিরেরা আত্মসমর্পণ করেছিল সরবরাজি উদ্যানে। আর খান সেনাদের দোষর জামাতি ইসলাম, মুসলিম লীগ, সব জালালেরা সেদিন এখানে আত্মগোপন করে
অপেক্ষা ছিল, তারা বলেছিল নামে বাংলাদেশ বানায়া, इसको दोबारा पाकिस्तान बनाएगा। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ লেফটেন্যান্ট সেলিমকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এসপি নদীকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আরেকজন পুলিশ অফিসার যার নিয়ে আমাদের সাথে লেখাপড়া করতো ঝর্ণার বাবাকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি অসংখ্য আমার সাথীরা যারা নির্মম ভাবে কাদের মোল্লার হাতে শহীদ হয়েছে। আজকে দুঃখ ভরা ক্রান্তি বলতে হয় এই এনায়েতুল্লাহ খান, এই সাংবাদিক যার নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে, তাকে ঘৃণার সাথে আমি ঘৃণার সাথে তাকে নিন্দা জানাই। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট পাকিস্তানি আর্মির হেডকোয়ার্টার, এখানে উনি সপরিবারে তার পাশের বিল্ডিং এ উনি অবস্থান করছিলেন লালমাটিয়ায়। যেসব বুদ্ধিজীবীদেরকে আমরা ধরেছিলাম, যারা হত্যা করেছিল, খান আব্দুল সবুর খানের বাসা থেকে সমস্ত ভাই উদ্ধার করেছিলাম। কোন বুদ্ধিজীবী, কোন ইউনিভার্সিটির শিক্ষক, তারা কোথায় কি ভূমিকা রেখেছিল, এবং আমরা এই ফাইলগুলো সরকারি সেক্টর কমান্ডার মেজর হায়দারের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন আমি সুইডেন থেকে এসে এখানে কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কিন্তু ওই লোকটার নাম আমরা কেউ উচ্চারণ করি নাই। ডাক্তার মোশাররফ হোসেন সাহেব গণপরিষদের সদস্য ছিলেন, আর জাতীয় সংসদের মেম্বার অফ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট জহিরুদ্দিন সাহেব। আমরা এই 80% বিহারীদের মাঝে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর প্রিয় যে প্রার্থী জহিরুদ্দিনকে বিজয়ের মুকুট পরিয়েছিলাম এই ডাক্তার মোশাররফ হোসেন সহ। আর ওই জহিরুদ্দিনের নির্বাচনের প্রার্থী ছিল কুখ্যাত গোলাম আজম, এই মিরপুর মোহাম্মদপুর তেজগাঁয়ের অংশ বিশেষ দিয়ে। কিন্তু সেই কুখ্যাত গোলাম আজম পাকিস্তানে বসে, সৌদি বসে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান পূর্ণ উদ্ধার করার জন্য সে এই মধ্যপ্রাচ্যের টাকা নিয়ে জঙ্গিবাদের জন্ম দিয়েছে। আর যে নেতার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যে জাতীয় চার নেতা এই প্রবাসী সরকারে বঙ্গবন্ধুর হয়ে যে পরিশ্রম করেছে, যে ত্যাগ করেছে, বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশের সুফল ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, সে জাতীয় চার নেতাকে পৃথিবীর সভ্যতার ইতিহাসকে ম্লান করে কারাগারের ভিতরে যে কোনো অপরাধী তার বিচার না হওয়া পর্যন্ত জেলখানা শেষ কাস্টাডি, তাকে কেউ আঘাত করতে পারবে না। আমরা তো অস্ত্র জমা দিই, তো জমা দিই নেই। আমরা তো ইচ্ছা করলে গোলাম আজমকে শাহবাগের এই পিটি হসপিটাল মেরে ফেলতে পারতাম না, আমরা তো আইন হাতে তুলে নিয়ে যাই। আমার এই জনপ্রিয় সরকার জাতির কাছে ওয়াদাবদ্ধ ছিল, আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় নির্বাচিত করেন ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল করব। জননেত্রী শেখ হাসিনা শাসন আমলে এই যুদ্ধ ট্রাইব্যুনালের জন্ম হলো, এবং তার শাসন আমলে এই কুখ্যাত কসাই কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে শুভযাত্রা হলো। এখন অবশিষ্টরা অপেক্ষায় আপনি কবে ঝুলবে। এখন আমি মাননীয় সরকারের কাছে সবিনয় নিবেদন করব, যত শীঘ্রই, কারণ ট্রাইব্যুনালে পরিষ্কার ভাবে অ্যাপেলাইট ডিভিশনে বলা আছে যুদ্ধ অপরাধীদের কোন রিভিউ হবে না। এই কুখ্যাত কসাই কাদের মোল্লার রিভিউ খারিজ হয়ে গিয়েছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন ৭১ সালে যারা আমাদের স্বাধীনতার এই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চেয়েছিল, এই সাম্রাজ্যবাদী চক্ররা কোটি কোটি অর্থ ঢেলে আজকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করছে। আজকে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ অবরোধে যে সমস্ত ষড়যন্ত্র করছে, আজকে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী হুকুমের আসামি করার আগে এই কুখ্যাত রাজাকার যুদ্ধ অপরাধীদের মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ সহ যাদেরকে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পতাকা উপহার দিয়ে মন্ত্রী পরিষদের সদস্য করেছে, এই অপরাধীদের বিচার হওয়া হবে। তাকে ক্ষমা করতে আমাদের
কখনো এই সুযোগ আসবে না। দেশ নেত্রী অর্থনীতি জানে উনি দেশদ্রোহী। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ ধ্বংস করে দিচ্ছে পেট্রোল পণ্যে। তার এই সমস্ত মানে ষড়যন্ত্র করে উনি দেশ নেত্রী হবেন, দেশ বাঁচাবেন, মানুষ বাঁচাবেন। এটি কি তার নীতি? ওনার স্বামী বলে গেছিলেন, আজকে যে রাজনীতির যে প্রেক্ষাপট, উনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এই সরকারের এই উক্তি আজকে বাংলাদেশের যে রাজনৈতিক যে অস্থিরতা, আজকে যে খুন খারাপি, আজকে যে ধ্বংস, এগুলোর মূলেই উনি বীজ বপন করে গেছেন। আজকে আমি বলবো, আমি প্রথম ব্যক্তি বলেছিলাম জহির রেহান কালামের এফডিসিতে প্রধান অতিথি ছিলেন জোহরা তাজউদ্দিন, তার উপস্থিতিতে যে খুনি জিয়াউর রহমানের খবরটা বঙ্গোপসাগরে ফেলে দেন। এখানে তার খবর জাতীয় সংসদের চত্বরে রাখার কোন অধিকার নাই। আমার কথা সেটি তারা শোনে নাই। যাই হোক, কারণ অনেক অজানা তথ্য যখনই আমি বলতে যাই সহকর্মীরা বাধা দেয়। কারণ আপনারা তো জানেন 31শে জানুয়ারি আত্মবিশ্বাস কথা বলে চলে গেলাম, এখানে নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষরা যারা সংগ্রাম করে জীবন দিয়ে গেছে তাদের কোনো ইতিহাসের নাম নাই। এই গত সপ্তাহে এক মুক্তিযোদ্ধা বিআরটিসি সেন্টার ডিপো উড়াতে গিয়ে এক্সপ্লোসিভ সহ হাতে নাতে ধরা পড়েছিল। সে ক্যান্টনমেন্টে 5 মাস বন্দী ছিল, ব্যালট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে টর্চার করেছিল। তার কোন মুক্তিযোদ্ধার তালিকায় নাম নাই। সে বলেছিল আমি বন্দিশালায় যখন দেখলো আমি ভালো পাঞ্জাবি বলতে পারি, উর্দু বলতে পারি, তখন আমাকে ইন্টারপ্রেটার হিসেবে নিয়ে আসলো। যেসব মা বোনেরা বন্দী ছিল ঢাকা ক্যান্টনমেন্টে, ওর থেকে বেছে বেছে মেয়েকে নিয়ে আসলো, বললো যে এর কি যন্ত্রণা আমাকে সদমা হতা হয় हमको बताओ। একটা মেয়ের প্রচন্ড কেটে দিল, আর একটা মেয়ের বেড়ে ঢুকে দিল পেটের ভিতরে। এটা তার সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো একজন সিনিয়র করেসপন্ডেন্ট মনসুরা হোসেন। 2.5 ঘন্টা তার রেকর্ড করেছিল। কিন্তু এই জামাত শিবির, এই দালালরা বহু উচ্চ মূল্যে সেই ক্যাসেটটা তারা খরিদ করে দিল। আর এই মনসুরা হোসেন প্রথম আলোর সাংবাদিক বলল, মামা আমার ভ্যানিটি ব্যাগটা চুরি হয়ে গেল। শত্রুরা আমাদের ভিতরে আছে, মুক্তিযোদ্ধা শত্রুরা মুক্তিযোদ্ধারাই। আপনি দেখেন খালেদপুর সালে পিকে মেরেছে, কর্নেল হায়দারকে কে মেরেছে, জাতীয় তার নেতাকে কারা মেরেছে, বঙ্গবন্ধুকে কারা মেরেছে, তার পরিবারকে। খান ছেলেরা ধরে নিয়ে পাকিস্তানে বন্দী করে রেখেছিল, তাকে মারতে সাহস পায়নি, কবর খুঁজে ছিল। কিন্তু আমরা এই খেলা নিয়ম খালাপ জাতি বাঙালিরাই এই 15 আগস্টে মধ্যরাত্রে তার গোটা পরিবারকে শেষ করে ফেললাম। আমরা তো প্রতিরোধ করতে পারি নাই, আমরা প্রতিশোধ দিতে পারি নাই। আমাদের তো সবই ছিল, রক্ষী বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, এই হাবিবরা যোগেদার সোমেদার 2-4 জন বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা থেকে শেষ করে দিল। এই জন্য বারবার বলি যে বঙ্গবন্ধুর কন্যার উপর আঘাত এসেছে 21শে আগস্ট, আজ পর্যন্ত খুনিদের বিচার হয়নি, মামলা ঝুলছে। যত দেরি হবে তত শত্রুরা শক্তিশালী হবে। এখন আমাদেরকে আর বিলম্ব না করে ওই 71 হাতিয়ার ভোট দিয়ে উঠুক আরেকবার। এখন টিকারে টিপ দিলে ফায়ার হবে না, কারণ জং ধরে গেছে, মরিচা ধরে গেছে। মুক্তিযোদ্ধারা 71 সালে নোংরা ছিল না, কিন্তু আমরা যে আদর্শ, যে স্বপ্ন, যে শপথ নিয়ে আমরা লড়াই করেছি, দুঃখী মানুষের পাশে থাকবো। আমরা সব করা 60% না, দুঃখী মানুষের দিকে তাকাই না, নিজের পকেট ভরার দিকে তাকে তাকাই। আপনি দেখেন অনেক মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে, আমি চিনি তাদেরকে, মামা কিছু দিয়ে যান। ব্রিগেডিয়ার মতিন সাহেব মারা গেছেন, আমি প্রধান ভাইয়ের অফিসে যাবো, ব্রিগেডিয়ার জেনারেল মতিন বললো মামা একটা চা খেয়ে যান। মেলা ঘরে এক ছেলে গুলিবিদ্ধ পুট করতেছে, ভিক্ষা করতেছে,
তাতে মাননীয় মন্ত্রী সাহেব আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন অসহায় মুক্তিযোদ্ধাদেরকে সরকারের মাধ্যমে পুনর্বাসিত করা হবে, ভালো কথা। কিন্তু আজকে এই ৪৪ বছরও আমরা কোনো মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে পারি না। যাই হোক, আমার বক্তব্য প্রতিবারই আজকে বাধা। আমি তো সরকারের পক্ষে কথা বলতে আছি, শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে বলেছি। আমি জীবনকে হাতে নিয়ে সুরের থেকে আসলাম, কাদের মোল্লা সাক্ষী দিয়ে গেল পালাই জায়গায়। জাগরণ মঞ্চের জন্মদিন আমি তার অভিভাবক, যারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছিল তাদের টুকি চেপে জাগরণ মন্ত্রীকে সেখান থেকে সরিয়েছে। দরকার নাই, যাদের পিতাকে যারা সম্মান করবে না তাদের জাগরণ মঞ্চে থাকার কোনো অধিকার নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।